নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার রায় নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। 358 দিন ধরে ধর্ণা আন্দোলন চলছে। সংগ্রামী যৌথ মঞ্চ তাদের বক্তব্য কেন্দ্রীয় হারে দিয়ে দিতেই হবে এবং এবার তারা একেবারে সময়সীমা বেঁধে দিয়েছে। আজ রাত 12টার মধ্যে আলোচনার টেবিলে বসতে হবে, আর না হলে আগামীকাল থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি তারা দিয়ে রেখেছেন। তাদের এই আন্দোলন, তাদের এই মিছিলকে যখন রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো সমর্থন করছে, তখন তাদের এই আন্দোলন মিছিলের যৌক্তিকতা নিয়ে শাসক শিবির প্রশ্ন তুলে দিচ্ছে। এই বিষয় নিয়ে কথা বলবো আরও একটা বিষয় নিয়ে। আইএসএফ এর 21 তারিখে ভিক্টোরিয়া হাউসের সামনে যে সভা করার কথা ছিল তাতে না করে দিয়েছে হাইকোর্ট। গতকাল সিঙ্গেল বেঞ্চ অনুমতি দিয়েছিল, একাধিক শর্ত দেওয়া হয়েছিল, তারপর রাজ্য চ্যালেঞ্জ করে এবং ইতিমধ্যে কোর্ট বলে দিয়েছে এখানে সভা করা যাবে না, রাজ্য নির্ধারিত জায়গাতেই সভা করতে হবে আইএসএফকে। এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাদের সঙ্গে আলোচনা করব এক এক করে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির তরফ থেকে, কলতান দাশগুপ্ত সিপিএম এর তরফ থেকে রয়েছেন, অশোক ভট্টাচার্য কংগ্রেসের তরফ থেকে রয়েছেন এবং চন্দন চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনকারী। প্রত্যেকের কাছে যাব। শুরুতে অবশ্যই প্রতিবেদনে নজর রাখতে হচ্ছে, কারণ ডিএর দাবিতে ফের পথে আন্দোলনকারীরা। সরকারি কর্মচারীরা তারা আজকে পথে নামেন। হাজরা, শিয়ালদা এবং হাওড়া থেকে একেবারে ত্রিমুখী মিছিলের পর শহীদ মিনারের সভা। প্রশাসন আলোচনার টেবিলে না বসলে আমরণ অনশন। 29 জানুয়ারি থেকে কর্মবিরতিরও ডাক দেওয়া হচ্ছে। নবান্নের বিরুদ্ধে হুঁশিয়ারি যৌথ সংগ্রামী মঞ্চের। দেখুন প্রতিবেদন। নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% হারে ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর ব্যবধান কমে দাঁড়ায় 36%। তারপরেও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি থেকে সরে আসতে নারাজ আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএ পাশাপাশি শূন্য পদে নিয়োগ, যোগ্যদের চাকরির দাবিতে শুক্রবার পথে নামে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন হাজরা মোড়, শিয়ালদা ও হাওড়া থেকে ত্রিমুখী মিছিল করে শহীদ মিনারের দিকে এগোন আন্দোলনকারীরা। সরকারি কর্মচারীদের সঙ্গে হাজরার মিছিলে পা মেলায় চাকরি প্রার্থীদের কয়েকটি সংগঠনও। দুপুর 2:30 নাগাদ টি বোর্ডের কাছে হাওড়ার মিছিলটি আটকে দেয় পুলিশ। মিছিলের রুট নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে আন্দোলনকারীদের। প্রতিবাদে রাস্তাতে শুয়ে পড়েন অনেকে। খবর পেয়ে হাজরা ও শিয়ালদা থেকে শুরু হওয়া মিছিল দুটিও ডরিনা ক্রসিং এ বসে পড়ে। প্রায় আধ ঘন্টা পর টি বোর্ডের কাছে পুলিশের বলা রুট মেনেই মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। উঠে যায় ডরিনা ক্রসিং এর অবরোধ। এরপর শহীদ মিনারের সভা থেকে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ায় সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা তো চেয়েছিলাম যে সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে, সেটা যখন হলো না তখন আজকের সমাবেশের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা পূর্ব ঘোষিত ছিল, আগামীকাল থেকে আমরা অনশনে বসছি, লাগাতার অনশনে, এবং তার সাথে আগামী 29 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের যে ডাক দিয়েছি তার জন্য সমস্ত কর্মসূচি আমরা নিতে শুরু করব। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দেখেছেন বিরোধীরা। কোথায় 46% আর কোথায় পশ্চিমবঙ্গে 10%। এক দেশ, সমকাজে সমবেতন, তাই তো হওয়া উচিত। বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না। পাল্টা ডিএ আন্দোলনের যৌক্তিকতা নিয়েই ফের প্রশ্ন তুলে দিয়েছে সরকার ও শাসক শিবির। এটা আমার যতটা ক্ষমতা আমি দেবো, পকেটে যতটা আছে তা সেটাই তো দেবো। আমি তো আমার জামা কাপড় খুলে দেবো না। বাংলার উন্নয়নটাকে কেটে দিয়ে আমি শুধু ডিএই দিয়ে যাবো আর বাংলার উন্নয়ন হবে না, সেটা তো হতে পারে না। যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা সরকার বিরোধী। তারা নিশ্চিতভাবে এই বাংলার স্বার্থে তাদের গলা মেলাতে দেখা যায় না। কাজকর্ম ছেড়ে দিয়ে এদের জন্যই তো 34 বছর ওয়ার্ক কালচার নিয়ে প্রশ্ন উঠেছে। 2 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক শুরু 16 ফেব্রুয়ারি থেকে। তার ঠিক আগে সরকারি কর্মচারীদের কর্মবিরতির ডাকে উদ্বিগ্ন পরীক্ষার্থী ও তাদের পরিবার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আলোচনায় আসবো। প্রথমে আমি চন্দনবাবু আপনার কাছে যাব। আপনারা যেটা বলছেন যে আজকে রাত্রি 12টার মধ্যে আলোচনায় আসতে হবে, না হলে আপনারা বলছেন আমরণ অনশন করবেন, হয়তো আগামীকাল দুপুর 2টো নাগাদ আপনারা সে বিষয়ে জানাবেনও। কি মনে হচ্ছে, এর আগে আপনারা যখন আন্দোলন শুরু করেছিলেন তখন 41 দিনের মাথায় আপনারা অনশন শুরু করেছিলেন, পরবর্তীকালে আপনারা সেখান থেকে পিছিয়ে আসেন, আবারও আপনারা সেই পথে হাঁটতে চলেছেন? একদমই। দেখুন, 358 দিন ধরে এই আন্দোলন চলছে।
আমরা এর আগে 42 দিন অনশন করেছি, 42 দিনের মাথায় অনশন ভঙ্গ হয়েছিল মাননীয় রাজ্যপালের কথা মতো। আমরা তারপরে আশা করেছিলাম যে এই সরকার কর্মচারীদের বিষয়টা চিন্তাভাবনা করবে। ডিএ যে বিষয়টা বলছেন যে ভাড়ারে টাকা নেই, কেন থাকবে না? কয়েকদিন আগেই তো বলেছে যে এই বিষয়ে কোনো টাকা বকেয়া নেই। সরকার তাহলে বারবার যে বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা বাকি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট 100 দিনের কাজের টাকা দেয়নি, সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন, তাহলে 100 দিনের যে সাধারণ মানুষের যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকাটা দিলে সেই টাকা সাধারণ মানুষের টাকা চুরি করে কি এই সরকার দিয়ে দেবে? ডিএটা কর্মচারীদের একটা অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার। এআইসিপিআই অনুযায়ী প্রত্যেকটি রাজ্য ডিএ দিয়ে থাকেন। তাহলে এই সরকার স্বীকার করুক 12 বছরের মধ্যে এখনো পর্যন্ত এই 12 বছরে এই পশ্চিমবঙ্গে মূল্যবৃদ্ধি হয়নি। যদি মূল্যবৃদ্ধি হয়ে না থাকে তাহলে ডিএ দেওয়ার প্রয়োজন নেই। আর যদি মূল্যবৃদ্ধি হয়ে থাকে তাহলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, এআইসিপিআই নিয়ম অনুযায়ী আপনাকে ডিএটা দিতে হবে। এই সরকার এতটাই নির্লজ্জ, স্যাটে হেরেছে, সিঙ্গেল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে, তারপরে গেছে সুপ্রিম কোর্টে। জনগণের টাকা খরচ করে কিভাবে আটকানো যায়। আমি সেই জায়গা থেকে আমি আসবো আপনার কাছে, কারণ সরকার শিবিরের তরফ থেকেও তো বলা হচ্ছে যে পুরো বিষয়টা যখন সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা দেখা হচ্ছে তাহলে আপনারা আবার আন্দোলনের পথে কেন? তন্ময় বাবু, এখানে আন্দোলনকারীদের বক্তব্য যে হতে পারে সমস্যা, ভাড়ারে টাকা নেই, সে কারণে আপনারা চাইলেও দিতে পারছেন না, মাননীয় মুখ্যমন্ত্রী চান দিতে কিন্তু পারছেন না, এটা বলা হচ্ছে, কিন্তু আলোচনার টেবিলে কেন আসছেন না? সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলছেন এটা, যে কেন আলোচনায় আপনারা আসছেন না? তন্ময়বাবু, দেখুন, প্রথম কথা হচ্ছে আন্দোলনটা কি নিয়ে সেই বিষয়েই একটা দ্বন্দ্ব আছে। ওনারা বলছেন যে ওনাদের ডিএ প্রাপ্য এবং যে মূল্যবৃদ্ধি হয় তার সূচক হিসাবে ডিএ দেওয়া উচিত, সব ঠিক আছে, এবং সেটা কম্পেয়ার করছেন কার সঙ্গে? কেন্দ্রের সঙ্গে। কারণ মূল সমস্যাটা তো এটাই যে কেন্দ্র 46% দিচ্ছে, আমরা 10% দিচ্ছি, এখনও গ্যাপ আছে, এইটা নিয়ে সমস্যা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা আন্দোলন করছেন তারা কর্মচারী, তাদের একটা নির্দিষ্টভাবে সংবেদনশীলতা আছে, সচেতনশীলতা আছে বলেই আমি মনে করি। এখন যেমন ডিএ পাওয়ার, আন্দোলন করার অধিকার ওনাদের আছে, যে কোনো আন্দোলন করারই গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে গণতন্ত্র আছে সেখানে অধিকার আছে, সে আন্দোলন করছেন, করুন। কিন্তু তারা যে কাজকে সরিয়ে রেখে কেন মাইনে নিচ্ছি, কেন ডিএ চাইছি? কারণ কোনো একটা জায়গায় তো আমি শ্রম দিচ্ছি এবং সেইখানে কিছু নিয়ম নিষ্ঠা আছে, সেইগুলো মেনেই কাজকর্ম করার ভিত্তিতে আমি শ্রম চাইছি এবং শ্রমের উপরে ডিএ চাইছি, আমাদের ইনফ্লেশন যেটা হচ্ছে সেই ইনফ্লেশনটাকে মেকআপ করার জন্য। দুটো বিষয়, এক, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন কাজের জায়গাটাকে অবহেলা করে, তাহলে তারা যে মাইনে পাচ্ছেন সেই জায়গাটাকেই প্রশ্ন তুলে দিচ্ছেন, আগে তো মাইনে তারপরে ডিএ। এক, দ্বিতীয় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী সবসময়তেই বলেছেন যে ডিএ দেব না, এরকম কোনো বিষয় নেই, আমাদের যতটুকু সামর্থ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। 2019 সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী 90% বেশি ডিএ দেওয়া হয়েছিল। এখন যে পরিমাণ টাকা কেন্দ্রের থেকে, শুধু উনি 100 দিনের কাজের টাকার কথা বললেন, 100 দিনের কাজ বাবদ 7,800 কোটি টাকা মতো বাকি আছে, 7,848 কোটি টাকা প্রিসাইজলি বাকি আছে। এছাড়াও আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে এই মুহূর্তে বকেয়া টাকার পরিমাণ 1,15,000 কোটি টাকা। এখন এই 1,15,000 কোটি টাকা আমরা পাচ্ছি না, এবং সামাজিক যে প্রকল্পগুলো চালু আছে সেই সামাজিক প্রকল্পগুলোকে কি তাহলে বন্ধ করে দেওয়া হবে? কারণ আমি যেটা মনে করি, আমার কাছে ধরুন আমার মাসিক ইনকাম যদি 100 টাকা হয় আর কাউরির মাসিক ইনকাম যদি শূন্য হয়, জায়গাগুলোরই তো বলা হচ্ছে, তাহলে কেন কথা বলছেন না? আর কথা বলার মানে কথা বলা, তাহলে ওনারা বলতে পারেন যে আমরা কাজটা চালু রেখে আন্দোলন তুলে নিয়ে তারপরে আমরা আলোচনায় বসবো। যেমন এই মিছিলকে, এই আন্দোলনকে সমর্থন করছেন, তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন না আন্দোলনকারীদের সঙ্গে, সেই প্রশ্নও তিনি তুলেছেন। কি বলেছেন তিনি, শুনি আগে। মানুষ, কর্মচারীরা মানুষের এবং কর্মচারীদের যথাযথ দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে আছেন, আমরা তাকে সমর্থন করি।
কর্মচারী দিয়ে চাইবেন, স্বাভাবিক। কন্ট্রাকচুয়াল যারা কর্মী আছেন তাদের একটা ব্যবস্থা স্বাভাবিক। যারা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, রাস্তায় বসে আছে, তাদের নিয়োগ, এই দাবি স্বাভাবিক। শূন্য পদ পূরণের দাবি স্বাভাবিক। এই স্বাভাবিক দাবিসমূহ, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, তাদের পাশে দাঁড়ানো, এই দাবিসমূহ নিয়ে কর্মচারীরা আন্দোলন করবেন, এর মধ্যে অপরাধ কি? তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইবেন, মুখ্যমন্ত্রী কেন তাদের সঙ্গে দেখা করতে পারবেন না? কলতন, আপনার কাছে জানার চেষ্টা করব, এই আন্দোলনকে, এই ডিএর দাবিকে সমর্থন করা হচ্ছে, কিন্তু একই সঙ্গে রাজ্যের শাসক শিবির থেকে বলা হচ্ছে যারা এই আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা বিরোধী, এবং কোট আনকোট এটা বলা হচ্ছে সিপিএম, বিজেপি, কংগ্রেস হাতে হাত মিলিয়ে এতে ইন্ধন দিচ্ছে। তাহলে 12 বছরে কি এমন উন্নয়ন হলো যে এত এত বিরোধী, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দূরবীনে দেখতে পেতেন না, তাদেরকে এখন রাস্তায় ঘাটে, পথে ঘাটে সর্বত্রই এত বিরোধী দেখা যাচ্ছে? তার মানে নিশ্চয়ই সরকারের কাজে কোথাও সমস্যা হচ্ছে, নাহলে এত মানুষ বিরোধিতা করবেন কেন? অনেক সমস্যার কথা এলো, তো আমার মনে হয় সমস্যাটা প্রধানত হচ্ছে মানসিকতার। কারণ শুরু থেকে এই আন্দোলনটার প্রশ্নে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী এই মনোভাবটা দেখিয়েছিলেন যে আমরা দেবো না রে ভাই, কী করবে তোমরা করো না। এই মানসিকতার সমস্যাটা যদি না, 34 বছরের ঋণের বোঝার কথা তো বারবার করে বেরিয়ে আসছে। 34 বছরের ঋণের বোঝা, 34 বছরের ঋণ কত ছিল তার একটা চার্ট বেরোক, আর গত 12 বছরে মেলা খেলা, অবসরপ্রাপ্ত আমলাদের উপদেষ্টা বানিয়ে, আর ওই একের পর এক নেতা মন্ত্রীদের, যে মন্ত্রী জেলে আছেন তার মাইনে বেড়ে যাচ্ছে, তখন সরকারের টাকা আছে, আর মিড ডে মিলে বাজেট বাড়ানোর ক্ষেত্রে টাকা নেই, ডিএ দেওয়ার ক্ষেত্রে টাকা নেই। এখন ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, এখন বিপদে পড়া তৃণমূলের নেতারা 34 বছর আঁকড়ে ধরেন, সেটা কোনো অসুবিধার ব্যাপার না। কথাটা হচ্ছে যে 100 দিনের কাজের টাকা বাকি আছে বলছেন, তো 100 দিনের কাজের টাকা যা বাকি আছে, যা চুরি হয়েছে, যদি পারেন সেটা একটা শ্বেতপত্র বেরোক। নাহলে আমি একজন সাধারণ মানুষ, আমি কি করে জানবো যে 100 দিনের কাজে কত টাকা এসছিল, কত টাকা গেল, কত টাকা আছে? সেটা আমি আপনি যে জানবো, তারপরে তো আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে দিল্লি যাওয়া হোক, একসাথে সমর্থন হবে। সর্বদলীয় বৈঠক এর মধ্যে হয়েছে কি যে আমরা জানতে পারবো সাধারণ মানুষ যারা আজকে এই বিরোধিতা করছেন তারা সরকারের পক্ষে এসে দাঁড়ান, সরকার চাইছেন, কোনো অসুবিধা নেই। শ্বেতপত্র প্রকাশক, কত টাকা তাহলে কাটমানি গেল সেটা তো মানুষ জানতে পারবেন। যার স্কুলে বাচ্চার মিড ডে মিলে ডিম সেদ্ধ খাওয়ানোর উপায় নেই, সে যখন দেখছে জেলে থাকা মন্ত্রীর মাইনে বেড়ে যাচ্ছে, আর সরকার ডিএ দেওয়ার সময়, 100 দিনের টাকা দেওয়ার সময়, অন্যান্য এই ধরনের আরও নানান রকম টাকা দেওয়ার সময় বলছে আমার টাকা নেই, তার মনে স্বাভাবিক প্রশ্ন আসবে যে টাকাটা তাহলে কোথাও সরানো রয়েছে শুধুমাত্র নিজেদের কিছু লোকের টাকা পয়সা বাড়ানোর জন্যে। কে কোথায় পর্ষদের উপদেষ্টা হয়ে যাচ্ছেন, অবসরপ্রাপ্ত আমলারা একের পর এক চাকরি পেয়ে যাচ্ছেন, পুনর্নিয়োগ, অথচ যাদের যোগ্য তাদের নিয়োগ হচ্ছে না। ফলে এই যন্ত্রণা স্বাভাবিক। সেই যন্ত্রণার উপশম করতে কেন কোনো মন্ত্রী এখন অবধি এলেন না, কোনো বিবৃতি দিলেন না কেন এখন অবধি? তার কথা বলার যদি একটা মানসিকতা থাকতো, তাহলে নিশ্চয়ই জায়গাটা এরকম ডু অর ডাই জায়গায় চলে যেত না। অবশ্যই মন্ত্রীদের পক্ষে কারুর থেকে এসে এদের সাথে কথা বলা উচিত, সমস্যাটা বোঝানো উচিত, এবং টাকা পয়সা কোথায় কি আছে কোথায় কি নেই একটা শ্বেতপত্র প্রকাশ হোক না। আচ্ছা, মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন না এই সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করবেন না, আজকে সেটা রিটার্ন করার সময়। মুখ্যমন্ত্রীকে বলতে চাই, ঘেউ ঘেউ না করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন না। 100 দিনের কাজে টাকা বাকি আছে, তন্ময়দা বললো বিভিন্ন সেন্ট্রাল স্কিমের টাকা বাকি আছে। তন্ময়দা কি প্রকারান্তে স্বীকার করে নিলেন যে কেন্দ্র সরকার থেকে বিভিন্ন স্কিমে যে টাকাগুলো আসে গরিব মানুষের জন্য, সে টাকাগুলো চুরি করে দিয়ে দেওয়া হয়? ভাগ্য ভালো আমার রাজ্যে বিজেপি নেই, জানো তো, খুব ভাগ্য ভালো পশ্চিমবঙ্গে বিজেপি নেই। বিজেপি থাকলে কি খারাপ হতো বলো তো? যেমন ধরো উত্তরপ্রদেশে আছে 46% দিয়ে দেওয়া হয়, হরিয়ানাতে 46% দেওয়া হয়, আসামে 46% দেওয়া হয়, হরিয়ানা এই বিজেপির রাষ্ট্রীয় রাজ্য ছেড়েলাম, বিহারে 46 দেওয়া হয়, কর্ণাটকে কংগ্রেস আছে সেখানেও 38% দেওয়া হয়, পশ্চিমবঙ্গে দেওয়া যায় না। এবার বলতেই পারে তন্ময় দ্বারা যে আমরা অনেক স্কিম চালাই পশ্চিমবঙ্গে, তার জন্য দিতে পারি না। আচ্ছা, আসাম আমাদের থেকে অনেক পিছিয়ে থাকাটা রাজ্য, ল্যান্ডলক একটা স্টেট, সে আসাম হচ্ছে স্বনির্ভর নারী স্কিমে প্রত্যেক মহিলাকে মাসে 1250 টাকা করে দেয়। শিশু সেবা স্কিমে যাদের কোভিড বাবা মা মারা গেছে মাসে 3500 টাকা করে দেয়। কোভিড উইডো স্কিমে কোভিডে তার হাজব্যান্ডরা মারা গেছে তাদেরকে একটা হিউজ পরিমাণে পেনশন দেওয়া হয়। প্রজ্ঞান ভারতী স্কিমে প্রত্যেকটা মেয়ে যারা 60% বেশি স্কোর করেছে এইচএসে, এবং ছেলে যারা 70% বেশি স্কোর করে তাদেরকে স্কুটি দেওয়া হয়। এবং হেলথ স্কিম, আদার স্কিমস তো আছেই। আসামে নিয়োগও হয়। আসামে হচ্ছে 2023-এ প্রায় 10,000 জন শিক্ষক নিয়োগ হয়েছিল, এই 24-এ 7,554 শিক্ষক নিয়োগের নোটিফিকেশন হয়ে গেল, কিন্তু পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গে আজকে তফাৎটা হয়ে দাঁড়িয়েছে। দেখো, এই মামলার কথা হচ্ছিল না, মামলা করেছে, মামলার জন্য অপেক্ষা করতে তন্ময়দা বলছেন স্যাটে এরা জিতেছেন,
হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে ডিএ দয়া দান না ডিএ অধিকার। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে, দিনের পর দিন টাইম নিয়েছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকার ওখানে যাওয়ার পর একটা অদ্ভুত জিনিস, স্টে কিন্তু নেই, স্টে না থাকার পরও আজকের দিনে ডিএটা দিচ্ছে না। আর তোর মধ্যে আরও একটা কথা বললো যেটা খুব ইম্পর্টেন্ট, খুব পার্টিনেন্ট, বললো যে এরা সরকারি কাজ করছে না, না করে আন্দোলন করছে। আমার কাছে খুব সিম্পল হিসাব, দেখো যে সরকারি কাজ না করে অফিস কামাই করে যদি আন্দোলন করে, সার্ভিস রুলস আছে, প্রসিডিওর নিক, কিন্তু যতদূর আমি জানি যারা আন্দোলনে আসে তারা সেই দিনটার জন্য লিভ নিয়ে আসে। লিভ তাদের এটা প্রাপ্য, এটা অন্তত ঘেউ ঘেউ করা দয়ার দান বলতে পারবে না, প্রাপ্য লিভটা নিয়ে আসে, আর বাকিরা কাজটা করে, এটা রোটেশনালি আসে। সুতরাং এগুলো মিথ্যে কথা। আর সব থেকে বড় কথা, একটা মজার কথা জানা উচিত তোমার দর্শকদের, তোমাদেরও জানা উচিত, যে বলে না বিভিন্ন প্রকল্পের টাকা বাকি, প্রকল্পের টাকা থেকে ডিএটা হয় না, ডিএর একটা পার্সেন্টেজ যায় হচ্ছে গ্রান্ট ইন এডের টাকা থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গেও গত বছর পর্যন্ত, এই বছর পর্যন্ত গ্রান্ট ইন এডের একটা নয়া পয়সা বাকি নেই কেন্দ্র সরকারের কাছে। গ্রান্ট ইন এডের টাকাটা পেয়েছে, গেছে কোথায়, কার বাড়িতে গেছে? ডিএর টাকাও চুরি হয়, মিড ডে মিল চুরি হয়, 100 দিন চুরি হয়। সমস্যাটা কোথায়? আমি বলছি আরেকটা শেষ করতে দাও, 100 দিনের কাজে বাকি আছে বলছে না, কলকাতা হাইকোর্টে এভিডেভিট ফাইল হয়েছে না, তো এভিডেভিট ফাইল করে রাজ্য সরকার বলছে খালি একটা ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, সেখানে রাজ্য সরকার বলেছে যে কেন্দ্রীয় টিম এসে আমাদের বলেছিল 600 কোটি টাকা দুর্নীতি হয়েছে, রিকভারি করতে বলেছিল, আমরা মাত্র 2 কোটি টাকা রিকভার করতে পেরেছি, 598 পারেনি। সেখানে গিয়ে 5 কোটি টাকার গাছ লাগানো হয়েছিল, কেন্দ্রীয় টিম জিজ্ঞেস করেছিল কোথায় গাছগুলো, বলে ছাগলে খেয়ে নিয়েছে। এই ছাগলগুলো পশ্চিমবঙ্গে আজকাল তৃণমূল করে কিনা আমার জানা নেই, এই চুরি চামারি এগুলো তো এদের কাজ, এখান থেকে তো চলছে। আচ্ছা, সমস্যাটা কোথায় আমি জানবো, তবে তার আগে অশোকদার কাছে যাবো। অশোকদা, আপনার কি মনে হচ্ছে এই যে ডিএ দেওয়া সম্ভব হচ্ছে না, রাজ্য সরকার আন্তরিক, মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিক, কিন্তু দেওয়া যাচ্ছে না কারণ রাজ্যের ভাড়ার তো শূন্য, এই যে যুক্তি কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে অস্ট্রিচ সিনড্রোম। মরু ঝড় যখন ওঠে, উট বালিতে মুখ গুঁজে থাকে, ভাবে সে ঝড়টাকে দেখতে পাচ্ছে না, তার মানে ঝড়ও তার দিকে ধেয়ে আসছে না, ঝড়ও তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ব্যাপারটা তো তা হয় না। আসলে এ রাজ্যের সরকার মুখ ওই বালিতে গুঁজে মুখ লুকিয়ে আসন্ন বিপদ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বিপদ আসন্ন কেন? যে কারণে এরা এই সরকার, তৃণমূল সরকার, এই আন্দোলনকারীদের সাথে বসতে চাইছেন না। আন্দোলনকারীদের কি এমন দাবি? তারা সরকারের সাথে বসতে চাইছেন। এই সরকার তো শুধু তৃণমূলের সরকার নয়, সিপিএমের নয়, কংগ্রেসের নয়, বাংলার মানুষের সরকার। বাংলার সরকারি কর্মচারীরা তাদের সরকারের, নির্বাচিত সরকারের সাথে বসতে চাইছেন। এই এড়িয়ে যাওয়ার কারণটা হচ্ছে ওই মুখ লুকোনো, বালিতে মুখ গুজে মুখ লুকোনোর কারণ। এখনও বলছি আসন্ন বিপদ। আপনি দেখলেন, আপনাদের প্রতিবেদনে বললেন যে এরপরে পরীক্ষার সময় সরকারি কর্মচারীরা, আন্দোলনকারীরা বলছেন কর্মবিরতি করবেন। তাহলে ভাবুন কোন বিপদের দিকে আমরা এগিয়ে যেতে চলেছি এই সরকারের জন্য, দায়ী তো সরকার। আপনি ভাবুন, একটু আগে তন্ময়বাবু, তৃণমূলের প্রতিনিধি, বলছিলেন সামাজিক প্রকল্পের কথা, সামাজিক প্রকল্পের টাকার কথা তিনি কেন এখানে আনলেন? মানে কর্তা আসতে কোন ঘোড়ায় শূন্য হাসবো, ওই টাকায় তো দিয়ে দেওয়া হয় না। কিন্তু সামাজিক প্রকল্পের কথাটা উনি বলে যেটা ভালো করলেন সেটা এটাই, যে এই যে প্রকল্পগুলো, কন্যাশ্রী, ওই দুয়ারে সরকার, অমুক সরকার, যা প্রকল্প, এই প্রকল্পগুলো আমি যদি ধরেও নিই যে অত্যন্ত 100% সফল হয়েছে, সেই সফলতার যে কৃতিত্ব কিন্তু এই সরকারি কর্মচারীদের উপরই বর্তায়। এরা যদি রক্ত জল করে পরিশ্রম না করে, দুয়ারে সরকারে দিনরাত পরিশ্রম না করতেন, দুয়ারে সরকারের সাইনবোর্ড লাগিয়ে এই সরকার ক্ষমতায় আসতো না। মাননীয়, আপনাকে বলছি, গত 2021-এর বিধানসভা নির্বাচনেও অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ সিটে ইডি ভোটে আপনারা এগিয়েছিলেন। সুতরাং এই সরকারি কর্মচারীদের এনিমি ক্যাম্পে ঠেলে দেওয়ার যে প্রয়াস, এ প্রয়াস যেমন রাজ্যকে বিপদের মুখে ফেলে দিচ্ছে, তেমনি আপনারাও আসন্ন বিপদের মুখে পড়তে চলেছেন। আপনারা অস্ট্রিচ সিনড্রোমে ভুগছেন, আবার বলছি, তাই আসন্ন বিপদকে আপনারা বুঝতে পারছেন না। আমি আসবো তন্ময়দা, সেখানেই প্রশ্ন, এই যে আসন্ন বিপদ কেন বলা হচ্ছে? আগামী 29শে জানুয়ারি থেকে কর্মবিরতি ডাক দেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারি মাস জুড়ে পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কি হবে তখন? তাহলে দেখুন, প্রথম কথা হচ্ছে অনেকগুলো প্রশ্ন উঠেছে, একটা একটা করে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে, কলতান বলছিল, তার আগে সুজনবাবু বলছিলেন যে সিএম এর সঙ্গে মিটিং করতে চাইছে, অসুবিধা কোথায়? একদমই কোথাও অসুবিধা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় অন্যতম মুখ্যমন্ত্রী যিনি সব থেকে বেশি মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেন। আমি সুজনবাবুর কাছ থেকে জাস্ট একটা জিনিস জানতে চাইবো, শ্রী জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, কারণ আমি তখন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, ছাত্র রাজনীতি করতাম, তিনি কতবার, কতগুলো এরকম আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছিলেন?
আমার থেকে উনি অনেক সিনিয়র নেতা, ওনার নিশ্চয় মনে থাকবে। এক, দ্বিতীয় কথা, কলতান বলল যে সিপিআইএমের সময় যে ঋণ নেওয়া হয়েছিল সেই বোঝা ঠিক নয়, কারণ তারপরে গত 12 বছরে কত বেড়েছে। গুগল করে এখনও দেখে নিতে পারেন সেই সময় যা ঋণ ছিল এবং এখন যা ঋণ হয়েছে, ঋণ পরিশোধের যে রেশিও, অর্থাৎ ডেপ্টের সঙ্গে যে ঋণ পরিশোধ হচ্ছে তার রেশিও, সেই রেশিওতে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সমস্ত রাজ্যের মধ্যে 1 নম্বরে, অর্থাৎ সব থেকে বেশি ঋণ শোধ করেছে পশ্চিমবঙ্গ রেট অনুযায়ী। থেকে বেশি নিয়েওছে তো ওরা। হ্যাঁ, নিয়েছে মানে যতটা নেওয়ার ছিল। প্রথমে ছিল 100 টাকা, প্রথমে ছিল 100 টাকা, 100 টাকা থেকে কোনো কিছু শোধ করা হয়নি, তারপরে 50 টাকা। এইবার টাকার ভ্যালুতে গেলে তাহলে আবার অন্য প্রশ্ন, গুলিয়ে দিলে হবে না, গুলিয়ে দিলে হবে না। তারপরে কথা হচ্ছে যে যারা আন্দোলন করছেন তাদেরকেই সমস্ত কর্মচারীদের সঙ্গে এক বাক্সে ঠেলে দেওয়ার একটা সুচারু প্রচেষ্টা করা হচ্ছে, সেটা ঠিক নয়। কর্মচারীরা নিশ্চিতভাবে ঘাম ঝরাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে একটি বিশেষ অংশ, একদমই একটা বিশেষ অংশ শুধুমাত্র এই আন্দোলনের সঙ্গে জড়িত। তাদের দিয়েই সমস্ত কর্মচারী, এইটা ট্যাগ করা ঠিক হবে না। এখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যখন তুলনা করা হচ্ছে, আপনাদের নিশ্চয় মনে থাকবে কোভিড পিরিয়ডে পেনশন, চন্দনদা এক মিনিট, এখন কেন্দ্রের সঙ্গে যখন তুলনা করা হচ্ছে তখন এই তুলনাটাও মাথায় রাখা উচিত। কোভিড চলাকালীন পেনশন ভুক্ত যে ডিএ যারা প্রাপ্য ছিল তাদের ক্ষেত্রে 34,000 কোটি টাকা বেমালুম মুকুব করে দেওয়া হয়েছে। তাদেরকে 34,000 কোটি টাকা কেন্দ্র সরকার দেয়নি। আরে দাদা, কেন্দ্র সরকার দেয়নি। সেই 34,000 কোটি টাকা দিয়েছে। সুতরাং কেন্দ্রের সঙ্গে রাজ্যকে তুলনা করলে হবে না। কেন্দ্রের সঙ্গে এই ভাড়াটা তো কেন্দ্রের সঙ্গে ভাড়াকে উত্তরপ্রদেশ যদি হয় তাহলে এটাও তো ঠিক যে বাকি সমস্ত রাজ্যে টাকা ছাড়া হচ্ছে, সাধারণ মানুষের পশ্চিমবঙ্গে টাকা ছাড়া হচ্ছে না। পশ্চিমবঙ্গে টাকা ছাড়া হচ্ছে না, তার প্রকল্পের টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য নয়, গ্রান্টিং এর টাকাটা পুরোটা পান। আর একটা অদ্ভুত জিনিস দেখো, এক্ষুনি কথাগুলো বললো, বাম আমলে লোন ছিল অবভিয়াসলি 1.86 লাখ ক্রোড় লোন ছিল, এটা আমাদের ধারালো মুখ্যমন্ত্রী যে প্রায় 5.86 লাখ ক্রোড়ে নিয়ে চলে গেছে। পশ্চিমবঙ্গে আজকের দিনে যে বাচ্চারা জন্মাচ্ছে তার মাথায় 60,000 টাকা লোনের বোঝা এই পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। ফিসকাল ডেফিসিট পশ্চিমবঙ্গে হিউজ। আমি আসবো তরুণদা, আমি চন্দনদা আপনার কাছে যাব। যেটা বলা হচ্ছে যে সবাই তো এটা করছে না, অফিস কাছারি ছুটি নিয়ে যারা করছেন এই সমস্ত কাজ তারা একটা অংশ, এটাই তো শাসকের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। যদি সবাই অংশগ্রহণ করত তাহলে এই সরকারটা পঙ্গু হয়ে যেত, কারণ আমরা দায়বদ্ধ জনগণের কাছে। তাই আমরা স্কুলগুলোকে খোলা রেখে, অফিসগুলোকে খোলা রেখে বাকিরা আসছি আন্দোলনে। আর তন্ময়বাবুর বোধহয় ন্যূনতম ধারণা নেই আমরা আমাদের হকের ছুটি নিয়ে এই আন্দোলন করছি। যদি একজনকেও দেখাতে পারেন বিনা ছুটিতে এখানে আন্দোলন করছেন, আপনাদের মতো মিথ্যাশ্রী আমরা বলি না, আমরা যা বলি একদম সঠিক কথা বলি, একদম হকের কথা বলি, হকের ছুটি নিয়ে করছি। শুক্লাদি একটা কথা বলি, মাননীয়া দুদিন আগে বলেছেন 56 যে ধারা লাগু করে বরখাস্ত করা হবে। উনি সঠিক কথা বলেছেন, কারণ মুখ্য সচিব কয়েকদিন আগে বলেছিলেন গ্র্যান্ট-ইন এডের কোনো টাকা বাকি নেই। এই তথ্য ফাঁস করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বেজায় খাপ্পা। 56 যে লাগু হয় কেন্দ্রীয় কর্মচারীদের ওপর, যারা আইএস আইপিএস তাদের ওপরে। উনি সঠিক কথাটাই বলেছেন। উনি ধমকানোর চেষ্টা বা চমকানোর চেষ্টা করেছেন। আমরা ধমকানো বা চমকানোতে বিশ্বাস করি না। যোগ্যতায় চাকরি পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে কেন্দ্রীয় হারে ডিএ চাইলে পরে কেন্দ্রের মতো করে তো কাজ করতে হবে, তারা যেভাবে কাজ করে, তারা যেভাবে ওয়ার্কলোড দিচ্ছে সেই অনুযায়ী। কেন্দ্রের মতো আজকে তো এগিয়ে বাংলা, সব জায়গায় বাংলা এগিয়েছে। বাংলার কাজটা করেছে কে? এই তৃণমূলের নেতা মন্ত্রীরা না কর্মচারীরা? তাহলে কর্মচারীরা তাদের সেরাটা দিয়েছে বলেই বাংলা এগিয়ে।
তাহলে কর্মচারীরা যখন সেরাটা দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কেন প্রতিদানে তারা তাদের হকের টাকাটা পাবে না, পারিশ্রমিকটা? আমি তো দয়াদান চাইছি না, আমি তো ভিক্ষা চাইছি না, আমি আমার পারিশ্রমিক চাইছি। ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই। আপনি বেতন দিতে পারবেন না সঠিক, আর বড় বড় কথা বলবেন না। বেতন পাচ্ছেন তো, আগে কত তারিখে বেতন পেতেন, এখন কত তারিখে বেতন পান? দেন নাকি? আগে কত তারিখে বেতন হতো, এখন তো 1 তারিখের মধ্যে সবার বেতন ঢুকে যায়। পরের মাসে 15 তারিখে বেতন হতো। আপনারা বেতন কোন তারিখে ঢুকতো, আপনারা কোন তারিখে পেতেন? এমনও দেখেছি যে পরের মাসে হয়ে যেত বেতন দিতে দিতে। রাজনীতি করা উদ্দেশ্য আমরা না না, উপদেষ্টা চাকরি করতেন, আমার বাবা চাকরি করতেন, আমি দেখেছি, আমার বাবা চাকরি করতেন, দেখেছি তো। মাইনেটা পরের মাসে, মাইনেটা পরের মাসে আসতো। চাকরি করছেন ওই পুনর্নিয়োগের থেকে ওনাদের মাইনেটা পাওয়া দরকার ছিল। একজন আইএএস আইপিএস রিটায়ার করছেন, চাকরি পেয়ে গেছেন। পার্থবাবু জেলে রয়েছেন, 40,000 টাকা মাইনে পেয়েছেন। এরপর কোনটা ভাবছেন? সম্মান দিয়ে যারা এফেক্টিভ তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে। চাকরি পাচ্ছে না। না, তন্ময়, একটাই প্রশ্ন, যদি 29 তারিখ থেকে কর্মবিরতিতে চলে যান তাহলে কি হবে? কারণ যখন থেকে আন্দোলন শুরু হয়েছে, এর আগেও বারবার করে ধাপে ধাপে কর্মবিরতি করা হয়েছে, কিন্তু ফেব্রুয়ারি মাসটা খুব ভাইটাল। তখন থেকে যদি 29 তারিখ থেকে যদি কর্মবিরতিতে চলে যান এই সরকারি কর্মচারীরা, তখন কিভাবে সামাল দেবে সরকার? একটাই তো বক্তব্য যে আলোচনা করতে হবে, আলোচনার টেবিলে বসতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে, যখন আন্দোলন করা হয়, আমি অল্প বিস্তর আন্দোলনের ইতিহাস আমার আছে, যারা জানেন তারা হয়তো জানবেন। সুতরাং আন্দোলন যারা করেন তাদের নির্দিষ্ট কিছু আদর্শ থাকে। এখন আন্দোলন করছি, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষা থাকে, ঠিক পরীক্ষার আগে আমি আমার পয়সা পাওয়ার জন্য আমি ধরে নিলাম ওনার আন্দোলন, অতএব হচ্ছে পরীক্ষা যা হচ্ছে চলুক, আমি আন্দোলন করব এবং পরীক্ষাটাকে যেভাবে হোক বানচাল করার চেষ্টা করব। এই যে চাপের রাজনীতি, এই চাপের রাজনীতি, তাহলে শাসক পক্ষ বা সরকার শিবির কি করে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং সেই সঙ্গে অবশ্যই আমরা নজর রাখবো আইএসএফ এর সভায় আগামী 21 তারিখ না বলে দিয়েছে হাইকোর্ট, তাহলে এরপর কি? আর এই বিষয় নিয়ে যে রাজনৈতিক তরজা ইতিমধ্যে শুরু হয়েছে, বিষয় নিয়ে আলোচনা করবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আইএসএফ এর অধরা ধর্মতলা মিলল না ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি। রাজ্যের প্রস্তাব মেনে নওশাদের নেতাজি ইন্ডোরে সভা করার নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সিঙ্গেল বেঞ্চে স্বস্তি, 24 ঘন্টার মধ্যে ডিভিশন বেঞ্চে ধাক্কা। 21 জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সভার অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবগানামের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল 21 জানুয়ারি রাজ্যের প্রস্তাবিত নেতাজি ইন্ডোরেই সভা করতে হবে আইএসএফকে। প্রতি বছর 21 জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ সমাবেশ করে রাজ্যের শাসক দল তৃণমূল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী 21 জানুয়ারি তৃণমূলের শহীদ সমাবেশের জায়গাতেই সভা করার সিদ্ধান্ত নেয় আইএসএফ, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হন দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই মামলায় বৃহস্পতিবারই আইএসএফকে শর্ত সাপেক্ষে ধর্মতলায় সভা করার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার শুনানিতে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত ফের আইএসএফ এর গতবারের কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির প্রসঙ্গ টেনে আনেন। একথা শুনে প্রধান বিচারপতি বলেন, মনে করুন কোনো বক্তা উস্কানিমূলক মন্তব্য করলেন, আগের বছরের মতো ফের গন্ডগোল হলো, আইনের পথে চলবে, দোষীদের সাজা হবে, সব ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের কি হবে? এরপর এজি জানান, গত বছরের অশান্তির মামলায় নওশাদ সিদ্দিকী মূল অভিযুক্ত, চার্জশিটে তার নাম রয়েছে, এখন জামিনে মুক্ত রয়েছেন। এজির বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন, যিনি মূল অভিযুক্ত তিনি সবার জায়গা ঠিক করছেন, মামলাও করছেন, আমরা দুঃখিত, তার বক্তব্যে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। 21 জানুয়ারি শহরে ম্যারাথন রয়েছে, ওই ম্যারাথনকে আইএসএফ এর সভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিদেশে লোক জন্মদিনেও ছুটি নেন না, সপ্তাহান্তে জন্মদিন পালন করেন, আর আমাদের দেশে 1 জানুয়ারিও ছুটি পালন করা হয়। এরপরই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভার অনুমতি বাতিল করে দেয় ডিভিশন বেঞ্চ। বিকল্প সভাস্থল হিসাবে রাজ্য নেতাজি ইন্ডোরের প্রস্তাব দিলে প্রধান বিচারপতি বলেন,
সব ঠিক আছে, এবছর নেতাজি ইন্ডোরেই প্রতিষ্ঠা দিবস পালন করুন, পরের বছর দেখা যাবে। রবিবারই আমাদের প্রোগ্রাম আছে, নিশ্চিতভাবে সময় থাকলে এটা ভাবা যেত। দ্বিতীয় কথা হচ্ছে আবার ভাবতে পারি কি টোটাল অর্ডার কপিটা পেলে কি আর কি রেস্ট্রিকশান দিয়েছে ওখানে, কারণ ওটা ইনডোরের মধ্যে। আউটডোরে যে রেস্ট্রিকশানটা ছিল মানুষজনের গাড়ি, সেটা ইনডোরের ক্ষেত্রে ওই রেস্ট্রিকশানটা হওয়াটাই বাঞ্ছনীয়, সেটা আমাদের অপেক্ষায় আছি। আইএসএফের সভা নিয়ে শাসক শিবির সুর চড়ালেও নওশাদের পাশেই বঙ্গ বিজেপি। গত বছর এই সভা থেকে তারপরে ব্যাপক গন্ডগোল হয়, তার জন্য আইএসএফের নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি এখন জামিনে আছেন। ফলে তিনি যতই মুখে শান্তির কথা বলুন, সেইটাকে নিশ্চয়তা হিসাবে মান্যতা দিচ্ছে না হাইকোর্ট। গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল, যেখানে অন্যান্য রাজনৈতিক দল সভা করতে পারে, সেখানে গণতান্ত্রিক দেশে অন্য রাজনৈতিক দল বা বিরোধী দলও সভা করতে পারে বলে আমার মনে হয়। এবার কোর্টের রায় আমরা তো করতে পারবো না, মানে তাকে দূরচাই করে উড়িয়ে দিতে পারবো না, মানতে হবে। সব মিলিয়ে ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর আইএসএফ এর ধর্মতলা সভার স্বপ্ন অন্তত 1 বছরের জন্য অধরাই থেকে যাচ্ছে। অর্ণবংশ নিয়োগের রিপোর্ট, জি24 ঘন্টা। আলোচনা করবো এই বিষয় নিয়ে। তাপস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আইএসএফ নেতা। তাপস বাবু, তাহলে এবার কি, মানে গতকাল যখন আপনারা স্বস্তি নিঃশ্বাস ফেলছিলেন, বড় জয় হিসাবে দেখছিলেন, এবং আজকে ডিভিশন বেঞ্চের এই বক্তব্যের পর কি ভাবনা চিন্তা আপনাদের? বিষয়টা হচ্ছে, দেখুন, এটা আজকে প্রমাণিত হয়েছে যে আমাদের রাজ্যে মানে শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না, এটা খুব স্পষ্ট। তার কারণ হচ্ছে যে 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস আমরা অনেক আগেই আবেদন করেছিলাম। কেন আমাদের কোর্টে যেতে হলো? প্রথম কথা, আমাদের একটা সংবিধানে অধিকার রয়েছে যে সভা সমাবেশ করার এবং মানুষকে জমায়েত করার, এটা তো সাংবিধানিক রাইট আমাদের। সেই বলে একটা রাজনৈতিক দল তার তো সভা করবেই, কিন্তু অদ্ভুত কারণ দেখিয়ে আমাদেরকে সেই জায়গাটাকে না দেওয়ার কারণে আমরা হাইকোর্টে যাই। হাইকোর্ট আমাদেরকে সিঙ্গেল বেঞ্চে কিছু শর্ত দিয়েছিলেন, আমরা সেই শর্তটাও কিন্তু মানতে রাজি ছিলাম। শুনেছেন আপনারা যে অন্ততপক্ষে ওই জায়গাটায় সভা হবে না, হাইকোর্ট বলেনি। তারপরে আজকে ডিভিশন বেঞ্চ গেছে, আমরা কিন্তু ডিভিশন বেঞ্চে যাইনি। আজকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে গেলেন কোথায়? রাজ্য সরকার আমার আপনার টাকা পয়সা পুরাচ্ছেন সব জায়গায়, যেমন চুরি দুর্নীতির মামলা থেকে খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আপনারা দেখেছেন। ডিএ আন্দোলনকারীদের আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন, যেতেই পারেন। কিন্তু আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমাদের আইনের প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। সেই পূর্ণ আস্থা রেখে এটা যে আপনারা বলছেন যে ধর্মতলা অধরা নয়, আমরা ইতিমধ্যেই ওই জায়গায় সভা করবার জন্য আজকেই আমরা চিঠি লালবাজারে পাঠিয়েছি, ওই জায়গাতেই আমরা সভা করব। এবং আরেকটা কথা, ওই জায়গায় ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা সভা করব, তার চিঠি পাঠিয়েছি। কোর্টের নির্দেশের পর আপনারা তাহলে না, আমরা নেতাজি রোডে করছি, পরে করব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে, এখন না। আমাদের সেইটুক বিবেক আছে কখন সভা করতে হয়, আমরা করব ওই জায়গায় সভা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দেখুন, যে কথাটা বলা হয়েছে হাইকোর্টে যে উস্কানিমূলক বক্তব্য, হাইকোর্টে যখন বেল দেওয়া হয়, আনকন্ডিশনাল বেল দেওয়া হয়েছিল নওশাদ সিদ্দিকী সহ আমাদের যে সমস্ত রাজ্য নেতৃত্ব ভিতরে ছিলেন, সেখানে কোথাও উস্কানিমূলক বক্তব্য রাখা প্রমাণ করতে হাইকোর্টে পারেননি। আজকে এখনও কলকাতা পুলিশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ভুল বার্তা দিচ্ছেন। আর জামিনে থাকাকালীন রাজনৈতিক নেতারা, অজস্র রাজনৈতিক নেতা জামিনে আছেন, তারা কি সভা করতে পারছেন না? যিনি বলছেন কুণালবাবু কোথায় ছিলেন? উনি কোথায় জেল খাটছিলেন? আর যাই হোক, রাজনীতি করার জন্য নয়, উনি কিন্তু চোরের দায়ে জেল খাটছিলেন। তারপরেই উনি এখন উনিই বলেছিলেন যে মমতা ব্যানার্জি সব জানেন, মমতা ব্যানার্জি ঘরেই সমস্ত সারদা টাকা লুকিয়ে আছেন। উনি আজকে বলছেন জামিনে আছে। আরে বাবা, তাহলে তৃণমূলের তো সব জামিনে আছে, তারা কি করে প্রকাশ্যে ঘুরছে? তো তারা প্রকাশ্যে সভা করছে কিভাবে, সেটা কুণালবাবু বলুন একটুখানি। জামিনে থাকলে রাজনৈতিক নেতাদের তো জেল হাজত করার জন্যই, যারা বিরোধী রাজনীতি করে তারা তো জেনেই আছে বিরোধী রাজনীতি করতে এসছে, জেল হাজতের জন্যই। তার জন্য তারা কি পিছিয়ে যাবে? আইএসএফ পিছিয়ে যাবে না। কেন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ? একটা রাজনৈতিক দল সভা করতে গেলে এত কেন কোর্টে ঘুরতে হবে? রাজনৈতিক দল সভা সমিতি করবে, গণতান্ত্রিক অধিকার সেটা নিশ্চিতভাবে। এখানে আমাদের দলগতভাবে এই বিষয়ে কোনো বিরোধ নেই, কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে আইন শৃঙ্খলার ব্যাপার দেখে
তারপরে কোন সভায় অনুমতি দেওয়া হবে, কোন সভায় অনুমতি দেওয়া হবে না, সেটা তারা ঠিক করবেন। গতবারের সভার পরে, আইএসএফের সভার পরে তাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটেছিল, সেইটার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কাছ থেকে, তারা পুলিশ প্রশাসন তাদের মতো করে নিশ্চিতভাবে সেটা বুঝেছেন। সেই জন্যেই তারা এরকম জনবহুল একটা জায়গায় সভা করার পারমিশন দিতে চাননি। তারা বলেছেন যে অন্য যে কোনো জায়গায় সভা করতে চাইলে তারা সভা করতে পারে। এটা পুলিশ প্রশাসনের বিষয়। আপনাকে একটা কথা না বলে পারলাম না। পুলিশের আইন অনুযায়ী ধর্মতলায় আমরা যে দাবি নিয়ে বসেছিলাম গত 21শে জানুয়ারি, পুলিশ কিন্তু 141 না থাকা সত্ত্বেও উনি আমাদের কোনো ওয়ার্নিং না দিয়ে ব্যাপক লাঠিচার্জ করেছিলেন। এটা কিন্তু ভুলে গেলে হবে না। পুলিশ লাঠিচার্জ করে না, সরে যাওয়ার জন্য বলেনি। আমরা কি করেছিলাম, 6 লেনে যখন আমাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করা হলো, তারপরে আমরা ওখানে আরাবুলদের গ্রেফতারের দাবি করে অবস্থানে বসেছিলাম, কিন্তু পুলিশ কোনো ওয়ার্নিং না দিয়ে ব্যাপক লাঠিচার্জ করেছিল। নিশ্চিতভাবে আপনাদের কথা বলার অধিকার আছে, আপনারা আপনাদের মতো কথা বলবেন এবং আপনি আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন, নিশ্চিতভাবে আপনি আপনার কথাটা তুলে ধরার চেষ্টা করবেন। কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজেও দেখেছি কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কিভাবে আক্রমণ করা হয়েছিল, কতগুলো পুলিশের উপর আক্রমণ সারানো হয়েছিল, সেগুলো সব দেখেছি। সুতরাং আপনাদের ধরুন আপনার দলের পক্ষ থেকে যদি আপনার দলীয় কর্মীদের উপর কন্ট্রোল না থাকে তাহলে পুলিশ প্রশাসন, তাপসবাবু আমি বলিনি শেখ শাহজাহান কি করলো ওখানে, তাপসবাবু আপনি একটা থেকে অন্যটায় চলে যাচ্ছেন। আমি বলিনি, আমি বলছি যে আপনাদের যে কোনো দাবি দাবা নিয়ে কথা হয়েছে, আপনি বলছেন পুলিশ লাঠিচার্জ করেছিল বিনা প্ররোচনায়, এটা আপনাদের বক্তব্য, প্রমাণিত নয়। কিন্তু তারপরে আপনাদের যে কর্মী সমর্থকরা ছিল, কোনো একটা রাজনৈতিক দল যদি সভা সমিতি করে তাহলে তার কর্মী সমর্থকদের ওপর কন্ট্রোলের দায়িত্ব তার নেতৃত্বের। তার মানে সেই জায়গায় আইএসএফ ব্যর্থ হয়েছিল, তার জন্যেই আইন শৃঙ্খলার কিন্তু হিউজ একটা অবনতি হয়েছিল, সেখানে একটা প্রচণ্ড বিশৃঙ্খল সৃষ্টি হয়েছিল এবং আমরা দেখেছি প্রচুর পুলিশ সেখানে আহত হয়েছিলেন, মারমুখী জনতাকে দেখেছি। এখন এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নজর রেখে পুলিশ প্রশাসন যদি সতর্কতা অবলম্বন করে, কারণ যদি না করে উল্টো দিকে আপনারাই পরে আঙুল তুলবেন যে এখানকার প্রশাসন ব্যর্থ হয়েছে, ঠিক সেই কারণেই পুলিশ প্রশাসন মনে করেছে যে এরকম করলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেই জন্যেই তারা ওরকম জনবহুল একটা জায়গায় পুলিশের পারমিশন দিতে চাননি। এবং তারপরে সর্বোপরি মহামান্য আদালত তিনি তাদের মতো করে অবজারভেশন, আপনাদের পক্ষ থেকেও সেখানে আপনাদের মতামত জানানো হয়েছিল, রাজ্য সরকারের পক্ষ থেকেও সরকার তার মতামত জানিয়েছে, কিন্তু রায়টা তো দিয়েছেন মহামান্য বিচারপতি। তিনি তো যে কমেন্টগুলো করেছেন তার থেকে পরিষ্কার যে আদালতও ভরসা করতে পারেনি এই ধরনের সভা যদি হয় তাহলে ভবিষ্যতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না, সেটা দেখেই এই রায় দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে কি বলা হচ্ছে, তরুণ দা কিভাবে দেখছেন? কারণ আদালত সত্যি বেশ কিছু ভাইটাল পয়েন্ট কিন্তু এক্ষেত্রে রেখেছে। আদালতের ওপর কথা, আইনজীবী হিসাবে অন্তত আদালতের ওপর কথা বলার অধিকার আমার খুব একটা নেই, কিন্তু কতগুলো অদ্ভুত লজিক শুনলাম। কুণাল দা যেমন বললো জামিনে মুক্ত, তো নওশাদ সিদ্দিকী জামিনে মুক্ত, কুণাল দা কি কোলে করে কেউ বাইরে ছেড়ে দিয়ে গেছিল নাকি? উনি তো জামিনে মুক্ত আছেন, এবং তাহলে ওনার কেন মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ ওনার কথা শুনতে পারেন? নওশাদ সিদ্দিকীর নাম নাকি অনেক কিছু করেছিলেন, তার জন্য তার এরকম সবার অনুমতি নেওয়ার রাইট নেই। তাই যদি হয় যে বিধানসভা ভাঙচুর করেছিল, যার উস্কানিমূলক মন্তব্যের জন্য সিএ প্রোটেস্টের নামে পশ্চিমবঙ্গ জ্বলল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তারও তো মাইক ধরার কোনো অধিকার নেই। আজকে ভিক্টোরিয়া হ্যাঁ, ওই মানুষ না বন মানুষ আমরা জানি, ওই বন মানুষগুলো তোমার দলই করে। যাই হোক, ভিক্টোরিয়া হাউসের সামনে বারবার যে আন্দোলন হয়, বারবার যে প্রোগ্রামগুলো হয় তৃণমূলের, বা সেখানে কোনো পারমিশন লাগে না, কিচ্ছু লাগে না, পুরো পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের কোনো প্রোগ্রাম করতে হলে আমাকে একটা ইনস্ট্যান্স দেখাও যেখানে তৃণমূল নেতৃত্বকে হাইকোর্ট যেতে হয়েছে পারমিশন চেয়ে। হয় না, উল্টো দিকে বিরোধী দলগুলোকে, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বারবার হাইকোর্টে ছুটতে। ভিক্টোরিয়া হাউসের সামনে আমাদের প্রোগ্রামের জন্য একটা লম্বা লিগ্যাল ব্যাটেল আমরা দেখেছিলাম, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ আমরা দেখেছি, এরা করেছে। আর একটা অদ্ভুত জিনিস দেখো, বারবার আজকে যদি আমি আজকের কথা বলি, আর গতকালকে এবং আজকে, এটা রাজনীতি গেল, এটা রাজনীতির বাইরের কথা বলি, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় 22 তারিখের কথা মাথায় রেখে প্রভু রামের পুজো অর্গানাইজ করা হচ্ছে। তার জন্য কালকে এবং আজকে মিলে আমি জানি অন্তত 15টা মতো রিট পিটিশন হাইকোর্টে মুভ করতে হয়েছে পারমিশন চেয়ে, পারমিশন দেওয়া হলো। পুলিশ এগুলোর পারমিশন রিজেক্ট করছে কেন বলতো? তৃণমূল তো কিছু হচ্ছে না। একটা অদ্ভুত জিনিস দেখলাম, একটা মাঠ নাকি তারা নিয়েছে তৃণমূল, ফুটবল খেলবে বলে।
পরে দেখলাম আন্ডার আর্ম ক্রিকেট খেলবে বলে, এটা অদ্ভুত, এগুলো নাটক চলছে। আমি আবার বলছি, পশ্চিম তৃণমূল কংগ্রেস সরকারে আছে ফ্যাক্ট, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্যাক্ট, কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে থাকছেন কেন বারবার? এবং লাস্ট আরেকটা কথা বলে আমি জাস্ট শেষ করবো, বারবার কোর্টে যাওয়া, বারবার আন্দোলন, মানে আমাদের কোর্ট থেকে পারমিশন নিয়ে আসা, সব কাজ যদি কোর্টই করতে হয় তাহলে এই মানে বেকার সরকারটা আছে কেন? উপরে ফেলে দিলেই তো হয়। বাম কংগ্রেসের বক্তব্য জানবো, তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। দেখছেন আপনারা, আমি কলতান আপনার কাছে জানবো যে তৃণমূল কংগ্রেস বারবার করে যেটা বিরোধীদের তরফ থেকে বলা হয়ে থাকে, আপনারাও বলেছেন একাধিকবার, সুজন চক্রবর্তীও বলেছেন যে তৃণমূল কংগ্রেস যেখানে সভা করতে পারছে সেখানে বিরোধীরা করতে পারছে না কেন? বারবার কেন আদালতে আদালতে ঘুরতে হচ্ছে? এই তুগলকি রাজত্বে এইরকমই হয়। আপনার বাড়িতে যদি কুকুর টুকুর থেকে থাকে, তার ডায়ালিসিস আপনি পিজিতে করাতে পারবেন না। নির্দিষ্ট কারুর বাড়ির কুকুরই হতে হবে, তার ডায়ালিসিস পিজিতে হবে। আপনার ইচ্ছে যদি করে যে ধর্মতলায় সভা হবে, আপনি করতে পারবেন না, অন্য কেউ করতে পারবে, যত খুশি গাড়ি আসবে, যত খুশি লোক আসবে ইত্যাদি। এগুলো কেন হয় আমি ঠিক জানি না। মানে যে রাজনৈতিক বার্তা এখান থেকে দেওয়া হবে সেটা অন্য জায়গা থেকেও দেওয়া হতে পারে। আর গতকাল সিঙ্গেল বেঞ্চে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে, যিনি দিচ্ছেন তিনি তো ভুলেই গেছেন বোধহয় যে তিনি কার প্রতিনিধি, আসলে সরকারের প্রতিনিধি না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি। এই ধরনের কথাগুলো বলাটা খুব অনভিপ্রেত ব্যাপার আর কি। রাজনীতিতে কোনো একজন রাজনীতি করেন, তিনি অভিযুক্ত। আমরা এখানে যারা বসে আছি রাজনীতির লোক, বিরোধী রাজনীতির লোক, আমরা তো বহু মামলায় অভিযুক্ত। তাহলে কোনো এই ধরনের মামলায় অভিযুক্ত, যে ভুয়ো মামলায় অভিযুক্ত, এরকম তো হাজারো ঘটনা আছে গত 12 বছরে। সেই ভুয়ো মামলায় অভিযুক্ত কেউ একজন কোর্টের কাছে গিয়ে তার ন্যায় চাইতে পারবে না, এটা কখনো হয়? আসলে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোর বলার পিছনে আমার ধারণা হচ্ছে যে তৃণমূলের পা কাঁপছে। যে চ্যালেঞ্জটা ওরা অ্যাকসেপ্ট করতে চান না, সেই চ্যালেঞ্জ বারংবার অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। ডিওয়াইএফআই এসএফআই গত বছর ইনসাফ সভা করেছিল ওই রাস্তায় দাঁড়িয়ে, পুলিশ বলেছিল পারমিশন দেবো না। আমরা বললাম ঠিক আছে, মানুষজন জমায়েত হয়ে গেছেন, ওইখানেই সভা হয়েছে। ফলে কোনো সরকারকে এই ভাষা শোনানোর ইচ্ছা সাধারণ মানুষের থাকে না আনটিল অ্যান্ড আনলেস আপনি তাকে বাধ্য করছেন। এই সরকারের প্রতিনিধিদের কাছেও আমাদের এই একটাই কথা, যে বাধ্য করবেন না কখনো এই জায়গায় চলে যাওয়ার জন্য। ওইখানটায় আপনি সভা করেন, খুব ভালো কথা, আপনার আবেগকে সম্মান দিয়েই বলছি। অন্য কোনো দিন অন্য কোনো রাজনৈতিক দল যদি সভা করতে যায় তাহলে কি প্রবলেমটা তৈরি হচ্ছে? অশোকদার কাছে যাবো। অশোকদা, এইগুলো কি কারণ? পুলিশ যেটা বলছে আইন শৃঙ্খলা সমস্যা, গত বছরের সমস্যা যেটা হয়েছিল, যে গন্ডগোল হয়েছিল, সেই সমস্ত কিছু কারণ হিসাবে দর্শানো হয়েছে। শুধুই কি এটা কারণ, নাকি শাসক শিবিরের একচেটিয়া অধিকার ওই জায়গা, এভাবে দেখা হচ্ছে? দেখুন, মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায় নিয়ে আমার কোনো কিছু বলার নেই, কিন্তু যে প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে যে একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিমণ্ডলে সভা সমাবেশ করার জন্য পুলিশের কাছে পারমিশনের জন্য যাবে, প্রশাসনের কাছে অনুমতি প্রার্থনা করার জন্য যাবে, কেন আমাদের বারবার করে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? এই কথাটা তো বারবার করে প্রমাণ করে দিচ্ছে যে এই রাজ্যের শাসক তৃণমূল নিজেদের এই রাজ্যটাকে জমিদারি বলে ভেবে নিয়েছে, এবং এই একচেটিয়া আধিপত্য বিস্তারের যে প্রবণতা, এবং সব কিছু আমার হবে, সব আমি থাকবো, সব জায়গায় আমি কথা বলবো, এই যে প্রবণতাটা থেকে এই ঘটনাগুলোর জন্ম নিচ্ছে। ভিক্টোরিয়া হাউসের সামনে কেন অন্য দল সভা করতে পারবে না? কেন 21শে জুলাইয়ের সমাবেশ শুধুমাত্র হবে? এ প্রশ্নের কোনো সদুত্তর তৃণমূল দিতে পারবে না। এখানে বিজেপির প্রতিনিধি বসে আছেন, তাদের মুখে সব মানায় না। ভারত জোড়ো যাত্রা সারা বিশ্বে ভারত জোড়ো যাত্রাকে মণিপুরে কেন সমাবেশের অনুমতি দেওয়া হলো না? তরুণজ্যোতি প্লিজ, মণিপুরের কথা উঠলে কেন গুটিয়ে যাবে? এই এক জায়গায় যেমন মোদি তেমনি দিদি এক রঙা জগৎ কায়েম করতে চাইছে। মোদি আর দিদি এই দুজনে এক রঙা জগৎ কায়েম করতে চাইছে। এটা তো খারগেজি বলছেন না, মোদি দিদির কথা তো খারগেজি বলছেন না। অশোকদা, কোনটা বলুন? এই যে আপনি বলছেন মোদি দিদি তত্ত্ব, এটা তো খারগেজি বলছেন না, আপনারা বলছেন তৃণমূলে। এবার ডায়লগ দিচ্ছ, বড় বড়, লজ্জা করে না? আরে ভাই, কেসি বেণুগোপাল তৃণমূলের কোলে উঠেছে, আর তুমি এখানে জোর দেখাচ্ছ বিজেপি আর তৃণমূলের। ওই লড়াই কংগ্রেসকে সামলাও। যদি বামপন্থী কংগ্রেসের খবর আমি জানি না, তোমার কংগ্রেস দলটাকে সামলাও। প্রধান বিচারপতি যেখানে সমস্ত কিছু শুনে রায় দিয়েছেন, তিনি সব দিকটা বিচার করেই তো রায় দিয়েছেন। অর্থাৎ এখানে প্রমাণিত যে আমরা যে কথা
তুলে আপনারা নিয়ে ধরেছিলাম মন্তব্য করুন। সেটাই ঠিক, খালেদা সেই জিয়া জন্যই কি বলেছে প্রধান আপনারা বিচারপতি এটা সেই রায় বিবেচ্য বিষয় দিয়েছেন। নয়? আগে 21 তারিখে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা না হলেও আইএসএফের তরফ থেকে যেটা বলা হচ্ছে আগামী সময় তারা এই জায়গাটাতেই সভা করবেন, আর সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।